জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, রাজি নয় কয়েকটি আরব দেশও গাজায় সেনা পাঠানোর মার্কিন প্রস্তাবে রাশিয়া চীনের জোর আপত্তি। এবারে জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের হামলায় লেবাননে 114 বেসামরিক নিহত। আরও জানাবো ডোনাল্ড ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করল বিবিসি, তবে ক্ষতিপূরণে নারাজ। এদিকে মঙ্গল অভিযানে নাসার 2 মহাকাশযান। সব শেষে জানিয়ে দিব দুর্নীতির অভিযোগে 2 মন্ত্রীকে বরখাস্ত করলেন জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। গাজায় সেনা পাঠানোর মার্কিন প্রস্তাবে রাশিয়া চীনের জোর আপত্তি। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন ও তাদেরকে সেখানে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জোর আপত্তি জানিয়েছে রাশিয়া, চীন সহ একাধিক আরব দেশ। এতে করে মার্কিন এই প্রস্তাবটি কার্যত ঝুলে গেছে। মূলত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা রোডম্যাপ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা না থাকায় মার্কিন এই প্রস্তাবটি নিয়ে নিরাপত্তা পরিষদে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে। শুক্রবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। এই সংবাদ মাধ্যমটি বলছে, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনে জাতিসংঘের অনুমোদন নিশ্চিত করা যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা রাশিয়া, চীন এবং একাধিক আরব দেশের আপত্তির মুখে পড়ছে। তারা বলছে গাজার প্রশাসনিক কাঠামো কিভাবে হবে আর সেই ব্যবস্থায় ফিলিস্তিন কর্তৃপক্ষের কোনো স্থান না থাকা, এই দুটি বিষয় অগ্রহণযোগ্য। জাতিসংঘে হওয়া আলোচনার বিষয়ে অবগত 4 কূটনীতিকের তথ্য অনুযায়ী নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধারী স্থায়ী সদস্য রাশিয়া ও চীন দাবি করছে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে যে বোর্ড অব পিস গঠনের কথা বলা হয়েছে তা পুরোপুরি তুলে দিতে হবে। স্থানীয় সময় গত বুধবার রাতে যে সংশোধিত খসড়া ফিরিয়ে দেওয়া হয় সেখানে যুক্তরাষ্ট্র ওই বোর্ডের কথা উল্লেখ করেছিল, তবে আগের খসড়ায় রাজনৈতিক দিক নির্দেশনার অভাব ছিল। এ অভিযোগের জবাবে নতুন খসড়ায় ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা উল্লেখ করছে ওয়াশিংটন। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের হামলায় লেবাননে 114 বেসামরিক নিহত। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, লেবাননের সঙ্গে 2024 সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল যে হামলাগুলো চালিয়েছে তাতে এখন পর্যন্ত 114 জন বেসামরিক নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল খিতান আনাদুলোকে বলেন, এই দপ্তরটি দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ভবনের উপর ইসরায়েলি বিমান হামলা নজরদারি করছে এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। তিনি জোর দিয়ে বলেন, বেসামরিক মানুষের উপর চলমান এই প্রাণঘাতী প্রভাব অবিলম্বে বন্ধ করতে হবে। 2 বছরেরও বেশি সময় ধরে সীমান্ত অঞ্চলের বাসিন্দারা অস্থিরতা ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন বলেও উল্লেখ করেন তিনি। থামিন আল খিতান যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। ইসরায়েলি বাহিনী 2023 সালের অক্টোবর থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে, যা 2024 সালের সেপ্টেম্বরে পূর্ণমাত্রার আক্রমণের রূপ নেয়। এসব হামলায় এখন পর্যন্ত 4000-এর বেশি মানুষ নিহত এবং প্রায় 17,000 আহত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করল বিবিসি, তবে ক্ষতিপূরণে নারাজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রচারিত প্যানোরামা অনুষ্ঠানে তার 6 জানুয়ারির বক্তব্য ভুলভাবে সম্পাদনার জন্য দুঃখ প্রকাশ করছে বিবিসি। তবে ট্রাম্পের দাবি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠানটি নাকচ করছে। বিবিসি জানায়, সম্পাদিত অংশটি এমন একটি ভুল ধারণা তৈরি করেছিল যেটি ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছেন। এ কারণে 2024 সালের ওই পর্বটি আর দেখানো হবে না। ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করছেন, বক্তব্য কাটাছেঁড়া করে উপস্থাপনের মাধ্যমে বিবিসি তাকে মানহানির মুখে ফেলছে। এজন্য $1 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে তারা বিবিসির বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন। বিতর্ক ছড়িয়ে পড়ার পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং নিউজ প্রধান ডেবোরা টার্নেস রোববার পদত্যাগ করেন। এ নিয়ে বিবিসি হোয়াইট হাউসের মন্তব্যও চেয়েছে। দুঃখ প্রকাশের কয়েক ঘন্টা আগে আরেকটি একই ধরনের সম্পাদনার ঘটনা সামনে আসে। ডেইলি টেলিগ্রাফ জানায়, 2022 সালে নিউজ নাইট এ প্রচারিত আরেকটি প্রতিবেদনেও ট্রাম্পের বক্তব্য একইভাবে জোড়া লাগানো হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত বিবিসির কারেকশনস অ্যান্ড ক্যালিরিফিকেশনস অংশে বলা হয়, সমালোচনার পর প্যানোরামা পর্বটি পর্যালোচনা করে দেখা গেছে সম্পাদনায় এমনভাবে করা হয়েছিল যাতে বক্তৃতার বিভিন্ন অংশ একই ধারাবাহিক বক্তব্য হিসেবে উপস্থাপিত মনে হয়। এতে ট্রাম্প সহিংসতার আহ্বান জানিয়েছেন, এমন ভুল ধারণা সৃষ্টি হয়।
মঙ্গল অভিযানে নাসার 2 মহাকাশযান ব্লু অরিজিন তাদের নিউ গেলেন রকেটের দ্বিতীয় উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে। বৃহস্পতিবার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে রকেটটি নাসার 2টি মঙ্গলযান মহাকাশে উড্ডয়ন করে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে 321 ফুট লম্বা নিউ গেলেন রকেট বিকেলে আকাশে উড্ডয়নের পর নাসার এক্সপেট নামের যমজ কক্ষপথযান যাত্রা শুরু করে। খারাপ আবহাওয়া এবং তীব্র সৌরঝড়ের কারণে 4 দিন বিলম্বের পর অবশেষে এটি উৎক্ষেপণ সম্ভব হয়। এই মহাকাশ যান উড্ডয়নের অন্যতম বড় সাফল্য হল বুস্টার পুনরুদ্ধার। উপরের ধাপ ও মহাকাশ যান আলাদা হওয়ার পর এই বুস্টারটি 600 কিলোমিটার দূরে সমুদ্রে থাকা একটি বার্জে সোজাভাবে নেমে এসেছে। এটি ব্লু অরিজিনের প্রথম সফল বুস্টার ল্যান্ডিং, যা ব্যয় কমানো ও পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ল্যান্ডিং দেখে উৎক্ষেপণ কেন্দ্র থেকে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জেফ বেসোস। নাসা কর্মকর্তাদের পাশাপাশি স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক অভিনন্দন জানান। এপি জানিয়েছে 2টি একই ধরনের কক্ষপথযান প্রথমে পৃথিবীর কাছে প্রায় 10 লাখ মাইল দূরে অবস্থান করবে। আগামী বছর পৃথিবী মঙ্গল সঠিকভাবে সারিবদ্ধ হলে তারা গ্র্যাভিটি অ্যাসিস্ট নিয়ে 2027 সালে মঙ্গলে পৌঁছাবে। দুর্নীতির অভিযোগে 2 মন্ত্রীকে বরখাস্ত করলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় তার মন্ত্রিসভার 2 জন সদস্যকে বরখাস্ত করেছেন। বরখাস্ত হওয়া মন্ত্রীরা হলেন আইনমন্ত্রী হারমান হালুশেঙ্কো ও জ্বালানি মন্ত্রী ভিতলানা গিরিনচুক। তাদের বিরুদ্ধে অন্তত $10 কোটি ঘুষ নেওয়া চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। 2 মন্ত্রী ছাড়াও জেলেনস্কি তার ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক ব্যবসায়িক অংশীদার তিমুর মিনদিচের বিরুদ্ধেও ব্যক্তিগত নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। অভিযোগ উঠেছে পুরো ঘুষ চক্রের বিষয়টি সমন্বয়ের দায়িত্বে ছিলেন মিনদিচ। দুর্নীতি নিয়ে জনরোষের বিষয়টি স্বীকার করে জেলেনস্কি বলেছেন, জ্বালানি খাতের সব কাজে সর্বোচ্চ স্বচ্ছতা থাকা উচিত। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের প্রতিটি তদন্তকে সমর্থন করি। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জবাবদিহির প্রতিশ্রুতি দিয়ে জেলেনস্কি আরও বলেন, এই মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাট, রাশিয়ার হামলা ও ক্ষয়ক্ষতি মেনে নেওয়া ইউক্রেনের প্রতিটি নাগরিকের জন্য খুবই কঠিন বিষয়। এত কিছুর মধ্যে জ্বালানি খাতে কিছু দুর্নীতির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাকে ইউক্রেনের প্রেসিডেন্টের জন্য বড় ধরনের রাজনৈতিক সংকট হিসেবে দেখা হচ্ছে। দুর্নীতি বিরোধী আন্দোলন কর্মী, বিরোধী দলীয় নেতা ও সাবেক সেনা কর্মকর্তারা জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছিলেন, এই কষ্টকর কাজ হলেও নিজের ঘনিষ্ঠজনদের কারাগারে পাঠানো ও বরখাস্ত করার মতো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।